নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার রেশন কাণ্ড, বাকিবুর রহমান, যার সম্বন্ধে অভিযোগ হাজার হাজার কোটি টাকা যিনি বিদেশে সাইফোন করেছেন, পাঠিয়ে দিয়েছিলেন। এই রেশন থেকে চাল, গম, তেল, আটা থেকে টাকা সরিয়েছিলেন যে মানুষটি, জ্যোতিপ্রিয় মল্লিকের সহচরী, একজন ব্যবসায়ী। সেই বাকিবুর রহমান যখন জামিন পেয়েছেন, জামিন পেয়ে এবার সম্ভবত তিনি আদালতে যাচ্ছেন, যে সংবাদটা আমাদের কাছে এলো যে সরাসরি তিনি দুবাই যেতে চান। কী কারণে দুবাই যেতে চান? সম্ভবত তিনি আদালতে অনুমতি চাইছেন। এই ঘটনা যখন একদিকে ঘটছে, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জেল কর্তৃপক্ষ ইডিকে না জানিয়ে সরাসরি অ্যাপোলো হসপিটালে ভর্তি করেছেন। ইডি আবার সেটা আদালতে জানাচ্ছেন। এসব যখন ঘটনা ঘটছে তখন আমাদের বারবার মনে নাড়া দিচ্ছে যে কী আছে দুবাইতে। সমস্ত রাজনৈতিক নেতারা ইনক্লুডিং ভাইপো বারবার কেন দুবাই যান, এটা নিয়ে অতীতে দু একবার আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছে। দুবাইয়ে কি হয়? এ রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি যখন ইউরোপ সফরে যান ভায়া দুবাই যান। আর এ রাজ্যের ছোটোখাটো মেজো সেজো তৃণমূলী নেতারা কথায় কথায় দুবাই যান। আমি এক ভদ্রলোকের কাহিনী শুনেছি যিনি নৈহাটিতে থাকেন, খুব পরিচিত নাম। তিনি ভাইপো দুবাই যাওয়ার 15 দিন আগে তিনি দুবাই চলে যান। কি করতে যান, কি অপারেট করতে যান, কি ব্যবস্থাপনার জন্য যান। আবার এরকম কাহিনীও শুনেছি আমরা যে এ রাজ্যের একজন প্রভাবশালীতম ভাইপো তিনি দুবাইয়ের চোখ দেখাতে যান। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের বাইরের মানুষ এই ভারতবর্ষে আসেন, মধ্যপ্রাচ্যের এরা দুবাইয়ের বিভিন্ন দেশের মানুষজন আসেন এই ভারতবর্ষে, দক্ষিণ ভারতে চোখ দেখাতে। তামিলনাড়ুতে যান, কর্ণাটকে যান, তারা চোখের চিকিৎসা করানোর জন্য তারা বিদেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে আসেন। সেই ভারতবর্ষের একজন বাঙালি তিনি চোখ দেখাতে অন্য কোথাও যাচ্ছেন না, দুবাই যাচ্ছেন। প্রশ্নটা আমাকে অনেকদিন আগে ভাবিয়েছিল যে কী আছে দুবাইয়ে, কী মধু আছে দুবাইয়ে। তারপর তো দীর্ঘ সেসব কাহিনী আপনারা জানেন যে দুবাইয়ে এমন একটা অপারেশন হয় যে অপারেশনটায় প্র্যাকটিক্যালি বাঙালি এই রাজ্যের যারা 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 রাজনীতিবিদ তারা তাদের অর্থ সেখান থেকে অন্যান্য দেশে পাচার করার ব্যবস্থা করেন। দুবাইয়ের ব্যবস্থাপনাটাই এমন কিছু ব্যবস্থা আছে। আমি আজকে সরাসরি পুরো বিষয়টা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, প্রাক্তন এনএসজি কমান্ড্যান্ট, তার কাছে গিয়েছিলাম, যে তিনি দুবাই সম্বন্ধে রীতিমতো গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন এবং প্রচুর তথ্য আহরণ করেছেন দীর্ঘদিন ধরে। আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি, এমনকি ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জনবাবু ছাড়াও একাধিক ইন্টেলিজেন্স কর্তা, রাজ্য পুলিশের বা সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা, তাদের কাছ থেকে শুনেছি যে পশ্চিমবঙ্গের বাঙালি অবৈধ রাজনৈতিক ব্যবসায়ীরা, মানে যারা অবৈধ ব্যবসা করেন, রাজনীতিটা যাদের কাছে প্রফেশন, তারা দুবাইটাকে ব্যবহার করেন তাঁদের এই অপারেশনসের মোডের জন্য। কিন্তু কীভাবে ব্যবহার করেন আমরা তো সাধারণ মানুষ কেউ জানি না। দুবাইতে এমনি এমনি তৃণমূলীরা যায়, এটা আমাকে বহুদিন ধরে ভাবিয়েছে। ছোট বড় মাঝারি নেতা, বড় নেতারা ছেড়ে দিন, প্রভাবশালী ভাইপোদের দুবাইতে চান, প্রভাবশালী ভাইপোর শালিকা তার পরিবারকে দুবাইয়ে স্টেশন রাখেন, সেসব ইতিহাস তো আমরা জানি। দুবাইয়ে আসলে এমন একটা সেন্টার যেখানে বিভিন্ন বিদেশিনীরা তারা সেইখানে খদ্দের ধরেন এবং সেই খদ্দেরটা আর্থিক অপারেশনসের জন্যও ধরেন। আমি আজকে এই সমস্ত বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, যে বাকিবুর রহমানের মতো লোক যিনি জেল থেকে ছাড়া পেয়ে দুবাই ছুটতে চাইছেন, কেন, কিসের জন্য? এবং আমরা শুনেছি যে 20,000 কোটি টাকা বিদেশে গেছে এবং সেটা রুটেড হয়েছে দুবাই দিয়ে এবং এই রেশন দুর্নীতিতে। আমাকে বিষয়টা দীর্ঘদিন ধরে ভাবিয়েছে। আমি এটা নিজেও চর্চা করছি, অনুসরণ করছি, পড়াশোনা করছি যে কী আছে দুবাইয়ে। আমরা খুব অল্প বয়সে কাঠমান্ডুর কথা শুনেছিলাম, যত কাণ্ড কাঠমান্ডুতে, মনে আছে সত্যজিৎ রায়ের সে বিখ্যাত গ্রন্থ। এখন কিন্তু সেটা বদলে গেছে, এখন যত কাণ্ড কাঠমান্ডুতে, এখন যত কাণ্ড দুবাইতে। কেউ চোখ দেখানোর নাম করে দুবাই যান, কেউ পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য দুবাই যান, কেউ টাকা রাখতে দুবাই যান, কেউ বিদেশি 16 জন বান্ধবী খোঁজার জন্য, যাদের অ্যাকাউন্টে টাকা, অবৈধ কালো টাকা রাখা যায়, তার জন্য পর্যন্ত দুবাইতে যান। পুরো বিষয়টা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন এই নিয়ে শুনুন। আপনি যেটা বলছিলেন যত কাণ্ড কাঠমান্ডুতে, প্রখ্যাত প্রবাদ পুরুষ সত্যজিৎ রায়ের লেখা। নতুন বাংলায় ডিলিট প্রাপ্তা একজন বাঙালি লেখিকা রয়েছেন, প্রচুর বই টই নাকি লিখেছেন। ওনার লেখা নতুন বই 2 নম্বরীরা দুবাইয়ে। এখন 2 নম্বরীরা দুবাইয়ে কেন যায়?
দেখুন, দুবাই একসময় যে বদনাম ছিল হংকং এর, সেটা এখন দুবাইয়ে শিফট করে গেছে। হংকং যখন থেকে চীনের আধিপত্য বিস্তার হয়েছে, সেখানে কিন্তু এটা যথেষ্ট কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই দুর্বৃত্তদের বা ওয়ার্ল্ড ওয়াইড যারা মাফিয়া, তাদের রাজত্বটাকে এটা পুরোটা শিফট করে গিয়েছে এখন দুবাই। দুবাই ঐতিহাসিকভাবে 6-এর দশকের মাঝামাঝি ইংল্যান্ডের একজন সব থেকে বড় অপরাধী রিচার্ড ড এবং ইতালির যে কুখ্যাত আমরা মাফিয়া শব্দটা ব্যবহার করি, কমফোরা বলে একটি জায়গায় একজন মাফিয়া মার্সিয়ালেনি, এরা দুজনে মিলে দুবাইয়ে একটা বড় মিটিং করে। সেই মিটিং এ পৃথিবীর অধিকাংশ বড় বড় মাফিয়া যারা ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তারা ওখানে জড়ো হয় এবং সেই মিটিংটার পরে ওরা কিছু সিদ্ধান্ত নেয় এবং সেখানে ওরা যেটা সব থেকে বড় জিনিস করে, দুবাইয়ের যে আসল যেটা ইউনাইটেড আরব এমিরেটস, আরব শাহী, সেখানকার কিছু সুলতান এবং তাদের ছেলে পিলেদের তারা এর মধ্যে যোগ করে নেয় এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় যে এমনিতে ইউনাইটেড আরব এমিরেটসে বা দুবাইয়ে আইন শৃঙ্খলা বা আইন বিরুদ্ধ কাজ করলে ভয়ঙ্কর শাস্তি, কিন্তু যদি আপনি দুবাইয়ের নর্মাল আইন মেনে চলেন এবং দুবাইয়ে কোনো আইন ভঙ্গ না করে পৃথিবীর অন্যত্র বেআইনি কাজের আরো ভালো করে এগোনোর জন্য মিটিং করেন এবং দুবাইয়ের থ্রু দিয়ে সবকিছু ইনভেস্ট করেন বা আগে যান এবং তাতে দুবাইয়ের ইউনাইটেড আরব এমিরেটসের আমিরদের পরিবারের লোকজন ইনভলভ থাকে, তাহলে দুবাই আপনার জন্য সেফ হেভেন, আপনার জন্য স্বর্গরাজ্য। সেই 60-এর দশক থেকে বাড়তে বাড়তে বহুবার দেখা গিয়েছে ইন্টারপোলের একটা মাথা ব্যথার কারণ হচ্ছে দুবাই। আমরা দেখেছি 8-এর দশকে 9-এর দশকে দাউদ ইব্রাহিমের পুরো গ্যাং অপারেট করতো দুবাই থেকে। দুর্ভাগ্যজনকভাবে এই দুবাইয়ে এখন নতুন সংযোজন হয়েছে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের নেতারা। কারণ ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রে এই সমাজ ব্যবস্থায় দুর্নীতি আছেই, এতে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যেরকম ভাবে একটা প্রশাসন, একটা শাসক দল, তার সর্বোচ্চ নেতৃত্ব, সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তি যেরকম ভাবে সর্বস্ব পণ করে লুটে যাচ্ছে পশ্চিমবঙ্গকে, তার যে কোটি কোটি নয় হাজার হাজার কোটি টাকা, এটাকে যদি সারা বিশ্বে বিনিয়োগের মাধ্যমে ছড়িয়ে দিতে হয়, এটা সহজ নয়। হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে বসে আপনি বিনিয়োগ করতে পারবেন না, আপনি ধরা পড়ে যাবেন এবং এটাকে হজম করা তো সহজ নয়। তার জন্য রয়েছে দুবাই, যেখানে পৃথিবীর সমস্ত বড় ড্রাগ লর্ডরা আসছে, হিউম্যান ট্রাফিকিং মানুষ চোরাচালানকারী যারা করে তারা লোকেরা আসছে, যারা সারোগেট অ্যাকাউন্ট চালায় সারা পৃথিবীতে, বিশেষ করে অবিভক্ত রাশিয়া থেকে ভেঙে গিয়ে যে রাশিয়ান যে কান্ট্রিগুলো হয়েছে, উজবেকিস্তান রয়েছে, তুর্কমেনিয়া রয়েছে, জর্জিয়া রয়েছে, কিরগিজস্তান রয়েছে, আর্মেনিয়া বলেছি, ইউক্রেন রয়েছে, এখানকার সমস্ত যে ড্রাগ লর্ডরা ছিল, যারা এখন মানি লন্ডারিং এর বিজনেসটাকে কন্ট্রোল করছে সারা পৃথিবীতে, তারা এসে দুবাইয়ে আসে। তাদের পাঠানো এদের প্রসেসটা হচ্ছে এই ড্রাগ লর্ডরা বা মানি লন্ডারিং লর্ড বা যারা বেআইনি অস্ত্র পাচার করে, এরা সব থেকে শক্তিশালী কার্টেল, এরা বাছা বাছা সুন্দরী মহিলাদের পাঠায় দুবাই, যেখানে ভারতের মতো রাষ্ট্র থেকে বা বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, যেখানে রাজনৈতিক নেতারা তারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, তারা ফুর্তি করতে যেত দুবাই, সেখানে এই সুন্দরীদের দিয়ে হানি ট্র্যাপ করা হয় প্রথম পর্বে। তারপর তাদের উদ্দেশ্য হানি ট্র্যাপ করে তাদের ব্ল্যাকমেলিং নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর মানি লন্ডারিং এর যে জগৎটা রয়েছে, সেই অন্ধকার জগতের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া বা তার পরিচয় করিয়ে দেওয়া। তারপরে ওই ড্রাগ লর্ড, মানি লন্ডারিং লর্ড, এই যে মধ্য এশিয়া রাশিয়ার যে এরা রয়েছেন, তারা এবার ব্যাপারটাকে হাতে তুলে নেয়। তখন তারা নিয়ন্ত্রণ করে এই ভারত থেকে যাওয়া রাজনীতিবিদদের, যারা হাজার হাজার কোটি টাকা মানুষের থেকে, দেশের থেকে লুটে নিয়ে গেছে, তাদের টাকাটাকে তারা সারোগেট অ্যাকাউন্টের মাধ্যমে তারা নিবেশ করে।
আজকে যদি বাংলার কোনো বড় রাজনৈতিক নেতা, রাজা মহারাজা যুবরাজ এইসব তো শোনা যায়, আমি জানি না তারা কে, ধরুন এমন পরিস্থিতি আসলো যে ভারতের মাটি তার জন্য গরম হয়ে গেছে, সে আর থাকতে পারছে না, তো সবসময় যে কেন্দ্রীয় সরকার সহানুভূতি দেখাবে বা কিছুটা স্লো চলবে তা জরুরি নয়, যে কোনো মুহূর্তে পাশা বদলে যেতে পারে। সেই রকম জায়গায় মাটি গরম হয়ে গেলে তারা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে দুবাই বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যেখানে তাদের যেরকম বানাতুয়া হয়েছে এরকম বানাতুয়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং তাদের আগামী 14 পুরুষের জন্য হাজার হাজার কোটি টাকায় সারোগেট অ্যাকাউন্টগুলোতে রয়েছে, যেগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে ইনভেস্ট করা হয়েছে। তো দুবাই এই জন্য এক শ্রেণীর রাজনীতিবিদদের জন্য সেফ হেভেন। আগে দাউদের মতো মাফিয়া ডনদের ছিল, দুর্ভাগ্য আমাদের বাংলার মানুষের, এখন বাংলার এক শ্রেণীর রাজনীতিবিদদের। তাহলে বাকিবুর হচ্ছে তার নবতম সংযোজন। এই বাকিবুরের অনেক বাবা কাকা দাদা পিসি তাদের সঙ্গে দুবাইয়ের যোগাযোগ সুস্পষ্ট রয়েছে, বাংলার মানুষ সেটা জানে। সন্ময়দা, সব বুঝলাম, শুধু আমি একটা কথাই বলবো শেষ পর্যন্ত, মানে দুবাই হচ্ছে আপনার কথা অনুযায়ী সেফ প্যাসেজ টুয়ার্ডস অল ইললিগাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল করাপশনস। সিনপসিস আমি তার এই শব্দগুলো ব্যবহার করতে পারি? অ্যাবসলিউটলি। হুম, ঠিক ঠিক। অনেক ধন্যবাদ। ওখানে টাকা থাকছে, ওখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ।